5ই আগস্টের পরে দীর্ঘদিন একটি দলকে আমরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াইছি। 5ই আগস্টের পর হঠাৎ কি হয়ে গেল বুঝলাম না, যে বিএনপির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল। আজকে তো আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে বিদেশিদের রেমিটেন্সের উপরেই আজকে স্বাভাবিকভাবে 2টা সেক্টর রেমিটেন্সের উপরে দেশ বেঁচে আছে। সেটা হলো আমাদের বিদেশে কর্মসংস্থানে যারা আছে, কর্মে যারা আছে তারা, আরেকটা হলো গার্মেন্ট। কলকাতা থেকে দুবাই যাইতে, কলকাতা থেকে মানে প্রত্যেকটা দেশে যাইতে যে প্লেনের টাকা লাগে, বাংলাদেশ ঢাকা থেকে যাইতে তার ডাবল লাগে। কেন লাগে বলেন? কেন লাগে বলেন? এটা ব্যাখ্যাটা কি? কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই। এইরকম প্রত্যেকটা সেক্টরেই আজকে চোরগুলোকে ধরা হয় না, ডাকাত ঘুরে বেড়াইতেছে আর পকেট মার নিয়ে দৌড়াদৌড়ি করে। কি কারণে? এখন পর্যন্ত বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল। সেই কারণে কয়টা মামলা হয়েছে, কয়জনকে আইনের আওতায় আনা হয়েছে, কোন কোন কোম্পানিগুলো কিভাবে টাকা নিয়েছে, এটা তো সরকারের একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত ছিল। কারণ দুর্নীতি যে সমস্ত সেক্টরে হয়েছে সেগুলো তো শ্বেতপত্র প্রকাশ করা দরকার, কিন্তু হয় নাই। এর জন্যই আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরেই যে অবস্থা, জনগণের অবস্থা ত্রাই ত্রাই অবস্থা, তার মধ্য দিয়ে চলতেছে ষড়যন্ত্র। নির্বাচন কত পিছানো যায়, নির্বাচন যে সরকার দরকারটা কি? তাহলে ভাই কারা সরকার চালাবে? এই সরকারই চালাবে? সেটাই বা কি ফর্মুলায় তারা চালাবে? তাদের দায়িত্বটা কিভাবে আসবে? কিন্তু নির্বাচন নিয়ে খালি যখন আমরা দেখছি ফ্যাসিবাদের আমলও ফ্যাসিস্ট হইলই কিন্তু নির্বাচনের কারণে, কারণ সে নির্বাচন দিতে চাইলো না, যে নির্বাচন দিলে সে ক্ষমতায় থাকতে পারবে না, সেই কারণে নির্বাচন দিল না। আবার 5ই আগস্টের পর থেকেই বিএনপি যতই খালি নির্বাচনের কথা বলে ততই বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি তো ক্ষমতার জন্য পাগল না, কারণ দেশের অবস্থার জন্য পাগল। কারণ দেশের ক্রাইসিসের কারণেই এই বিএনপির জন্ম হয়েছিল। 75 সালের যখন আমাদের স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল, গণতন্ত্র তো আগেই খায় ফেলছিল বাকশাল করে, সেই স্বাধীনতা বিপন্নতার মুখেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি 26শে মার্চে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, ঠিক তেমনিভাবে 75-এর 7ই নভেম্বর আবার জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল এই দেশকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে যারা বিএনপির সাথে অন্য কারো তুলনা করেন, তখনই কিন্তু এই চিন্তাটা আসে যে বিএনপির একটি অতীত আছে, যেটা গ্লোরিয়াস অতীত। সমালোচনা খুব কম করা যাবে, কিন্তু বললাম যে বিএনপির জন্মই হয়েছে সেই সময়। তারপরে জিয়া রহমান কি করেছেন? এই যে আজকে বিদ্যুৎ বলি, বিভিন্ন কিছু বলি, সারা বাংলাদেশে আমূল পরিবর্তন করেছেন সেই সময়। প্রত্যেকটা জায়গায় তিনি সংস্কার করেছেন, কিন্তু সংস্কার বলে চিল্লান নাই। তিনি মেধাবী লোকগুলোকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। আমরা তো আশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব, ওনার আশেপাশে এই ধরনের লোকগুলো থাকবে যারা তাকে ভালো পরামর্শ দিবে এবং দেশের সংকটের সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা তারা রাখবে, কিন্তু কোনো ভূমিকাই রাখতে পারে না। আজকে দুঃখের সাথে বলতে হয়, সময় কাটিয়েছে তারা, বেরিয়েছে তারা, কিন্তু রাষ্ট্রীয় সংকট কোনোটাই সমাধান হয় নাই। যতটুকু হয়েছে সেটা হলো আমাদের জনগণের কারণে। কারণ জনগণ নিশ্চুপ, জনগণ সঠিক সময়ে এই দেশটা যাতে সঠিক পথে যেতে পারে সেজন্য তারা নিজেদেরকে সম্বরণ করেছে। নিজেদের না পাওয়ার মধ্য দিয়েও কিন্তু তারা চাওয়ার জন্য মাঠে রাজপথে নেমে আসে নাই, কিন্তু সেটার তো একটা ধৈর্য আছে। এই বিদ্যুৎ সেক্টরের জন্য তো এখন তো ধৈর্যের আর সীমা নাই। মধ্যবিত্ত পরিবারগুলো, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, সাধারণ কৃষক যারা আছে, এই বিদ্যুতের উপর নির্ভর করতে হয়, তাদের অবস্থা তো খারাপ। তাদেরকে বেশি টাকা দিতে হয়, কিন্তু সেটার জন্য সরকার যে
তাদের পাশে দাঁড়ানো দরকার। সরকার যে ভর্তুকি দেওয়া দরকার, সরকার যে চুরিগুলো বন্ধ করা দরকার, লুটপাট করা বন্ধ করা দরকার, সেদিকে তো দৃষ্টি দেয় নাই। বলে সিন্ডিকেট সিন্ডিকেট। আরে সিন্ডিকেট ভাঙে না কেন? এখনো তো সিন্ডিকেটের মধ্যে দিয়ে সবকিছু চলছে। সেই স্বৈরাচারের আমলে যারা ব্যবসা করত, এখনো তারাই ব্যবসা করতেছে। অন্য কেউ যদি ব্যবসা করে তার লাইসেন্সই ব্যবসা করতে হয়, তার লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে। কারণ ওই প্রতিষ্ঠান আইন করে রেখেছে এত কোটি টাকার যারা ব্যবসা করেছে তারাই ব্যবসা করতে পারবে। তাহলে সিন্ডিকেট থাকবে না কেন? তাহলে এই সিন্ডিকেট ভাঙার জন্য কি তারা চেষ্টা করেছেন? প্রত্যেকটা সেক্টরে। আজকে বিদেশিদের ওইখানে, আজকে তো আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে বিদেশিদের রেমিটেন্সের উপরেই আজকে স্বাভাবিকভাবে দুইটা সেক্টর রেমিটেন্সের উপরে দেশ বেঁচে আছে। সেটা হলো আমাদের বিদেশে কর্মসংস্থানে যারা আছে, কর্মে যারা আছে তারা, আরেকটা হলো গার্মেন্টস। এই বিদেশিদের যারা ফরেন রেমিটেন্স যারা দেয় তাদের উপরে যে আপনি একটা খরচ চাপায় রাখছেন, সেটা দূর করেন না কেন? কলকাতা থেকে দুবাই যাইতে, কলকাতা থেকে মানে প্রত্যেকটা দেশে যাইতে যে প্লেনের টাকা লাগে, বাংলাদেশ ঢাকা থেকে যাইতে তার ডাবল লাগে। কেন লাগে বলেন? কেন লাগে বলেন? এটা ব্যাখ্যাটা কি? কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই। এইরকম প্রত্যেকটা সেক্টরেই আজকে চোরগুলোকে ধরা হয় না, ডাকাত ঘুরে বেড়াইতেছে আর পকেট মাইর নিয়ে দৌড়াদৌড়ি করে। এর জন্যই বলবো যে আমরা বারবার যে নির্বাচনের কথা বলতেছি বা বলছি, এই কারণেই বলি যে আমরা নির্বাচনের কথা এর জন্যই বলছি যে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার, যারা এই সমস্যাগুলোকে জোরালো হয়ে বলতে পারবে। এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে নির্বাচনে যদি আমার দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ পায়, তারপর আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে আমরা সরকার গঠন করব। জাতীয় সরকার গঠন কেন বলেছেন? যে আজকে দেশের যে 12টা বাজায় দিয়ে গেছে, এটাকে যদি আমি সংস্কার বলি, এটাকে যেভাবে আমি পরিষ্কার করতে চাই না কেন, ঐক্যবদ্ধ শক্তি ছাড়া সেটা সম্ভব না, সম্ভব না। কিন্তু আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে দীর্ঘদিন একটি দলকে আমরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াইছি। 5ই আগস্টের পর হঠাৎ কি হয়ে গেল বুঝলাম না, যে বিএনপির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল। কি কারণে রে ভাই? এরকম তো আমাদেরকে অনেকে বলেছিল অমুক দলকে বাদ দেন, বাদ দিয়ে আসেন, আমরা তো বাদ দেই নাই। কিন্তু হঠাৎ করে এখন জাতি একটা চরম, এখন পর্যন্ত গণতন্ত্র আসে নাই, গণতন্ত্র ফিরে আসে নাই। যেটা সাইফুল ভাই বললেন, যেটা আমরা সবাই বলতেছি, এই সরকারও বলতেছে, যদি নির্বাচন না হয়, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না যায়, তাহলে আগামী দিন অন্ধকার। আমরা সবাই বুঝতেছি। তারপরে যখন আমরা নির্বাচনের কথা বলি, আবার আর পিআর সিস্টেম না উমুক সিস্টেম। আরে ভাই, এগুলো তো আগে ছিল না। আপনারা তো আগে বলেন নাই এগুলো, 5ই আগস্টের পরেও বলেন নাই, সংস্কার কমিশনের এজেন্ডাতেও নাই। আজকে এগুলো করে কেন আনতে চান এগুলো? নেপাল আজকে পিআর সিস্টেমে কি অবস্থা হয়েছে? এটা দুর্বল সরকার হয়, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দুর্বল সরকার দিয়ে চলবে? একটা স্ট্রং সরকার দরকার, কঠিন সরকার দরকার, যে এই ধরনের বিদ্যুৎ সেক্টরের দুর্নীতির ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে পারবে, যে আজকে পুশিনের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর দিতে পারবে, যে আমার রোহিঙ্গাকে এই দেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য আজকে কঠিনভাবে বলতে পারবে, ব্যবস্থা নিতে পারবে। সেটার জন্যই তো আমরা বলেছি যে আমরা ঐক্যবদ্ধ একটা জাতীয় সরকার চাই, আমরা সেই ধরনের সরকার চাই। আজকে আমরা পিআর সিস্টেম নিয়ে যে কে কয়টা ভোট পাইলাম, জনগণের আজকে গণতন্ত্রের কথা বলতেছি, আর এদিরা ফ্যাসিবাদ জন্ম দেওয়ার জন্য পিআর সিস্টেমের কথা বলতেছি। ওটা তো দলের নেতারা ঠিক করবে কে এমপি হবে, পাবলিক ঠিক করতে পারবে না। পাবলিক তার প্রতিনিধি পাঠাতে পারবে না সংসদে, দল ঠিক করে দিবে তার প্রতিনিধি। তো এটা কিসের গণতন্ত্র ভাই? তাহলে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যাই, চলেন।